নমস্কার দর্শক বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেখিনি যে কী হতে চলেছে। দীপা রূপাকে কল্পনা করতে থাকে, আর সেই কল্পনাতেই রূপা দীপাকে বলে যে খুব তাড়াতাড়ি তার সোনার রূপার সাথে দেখা হবে। এরপরে দেখা যাচ্ছে চারু সেখানে চলে আসে এসজি বলে, আর এসজিকে জড়িয়ে ধরে, মানে দীপাকে। চারু এসে বলে আমি তো তোমাকে ধরে ফেললাম। দীপা বলে ধরে ফেললাম মানে? বলে যে মায়ের ছোঁয়ার স্টার তো তুমি। দীপা বলে তুমি কি করে জানলে? চারু বলে এই বিগ বং এর সব কিছু আমার চেনা, আর মায়ের ছোঁয়ার হাত যে তোমার হাত সেটাও আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। ও মাই গড এসজি, তুমি সেই স্টার? তোমার একগুলো নয়, একটা নয়, অনেকগুলো থ্যাংক ইউ পাওয়ার আছে। দীপা বলছে আপনি কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। চারু বলে তুমি ওর জন্য যে ঠাকুরের ফুল পাঠিয়েছিলে সেটা ওর মাথায় ছোঁয়াতেই ও চ্যাম্পিয়ন হয়েছে। আর তুমি যে কালকে রেসিপিটা আপলোড করেছিলে, কালকের মুডটা এতটাই খারাপ ছিল যে ওই রেসিপিটাতে আমি যে অমলেটটা বানিয়ে দিলাম তোমার রেসিপি অনুযায়ী, সেটা খেয়ে ওর মুড একেবারে ভালো হয়ে গেল। দীপা বলে ও অমলেট খেতে ভালোবাসে বুঝি? তখন চারু বলে কি জানি, আমি ওর ভালো না মানে ভালো মন্দ বা পছন্দ অপছন্দ অতটা জানি না, কিন্তু এটা জানি যে ওর জীবনে কোনো একটা ঘটনা আছে। চারু বলে ও এতটা রাগী ছিল না জানো, একটা ঘটনার পর ওরকম হয়ে গেছে। তখন দীপা বলে সোনা এতটা রাগী ছিল না, রূপা ছিল। এরপরে সোনা রূপা দুজনেরই কথা মনে করতে থাকে দীপা, আর সে অ্যাক্সিডেন্টের কথাও। তখন দীপা চারুকে প্রশ্ন করে আচ্ছা ওর কি হয়েছিল? চারু যখন বলতে যাবে তখন দীপা বলে কোনো অ্যাক্সিডেন্ট? তখন চারু বলে ছাড়ো তো ওসব, তুমি একটু বেশি ভাবো। মানুষ থাকলে, জীবন থাকলে অ্যাক্সিডেন্ট এরকম কত হবে। তবে আমি চাই না যে ওর জীবনে আর এরকম কোনো অশান্তি আসুক, কারণ ওই হচ্ছে আমার ড্রাইভিং ফোর্স। দীপা বলে হ্যাঁ মায়েদের মন সেরকমই হয়, কিন্তু আমিও চাই যাতে আর কোনো অ্যাক্সিডেন্ট না আসুক। চারু তখন বলে এত খামতির কারণ জানো, আমি তোকে জন্মই দিইনি। ব্যাস, দীপা এটা শুনে তো অবাক হয়ে যায়। দীপা বলে জন্ম দাওনি মানে? চারু বলে মানে আমি ওকে ছোট থেকে আগলে রেখেছি। জন্ম দিইনি তো কি হয়েছে? দীপা তখন মনে মনে ভাবে তাহলে কি দত্তক নেওয়া, নাকি উনি দ্বিতীয় স্ত্রী, এটা কি জিজ্ঞেস করা ঠিক হবে? তখন চারু বলে কি ভাবছো? তখন দীপা বলে মা হতে গেলে জন্ম দিতে লাগে না, তুমি তো ওকে মানুষ করেছো, সেদিন থেকেই তুমি ওর মা হয়ে গেছো। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি, আমি জানি। দীপা মনে মনে তার মা শাশুড়ি মায়ের কথা ভাবতে থাকে। চারু বলে মেয়ের জন্য পার্টি দেবো বাড়িতে, আর সেখানে তোমাকে রান্না করতে হবে, তোমাকে নিয়ে যাব, তুমি যাবে? দীপা চুপ করে থাকে। চারু বলে কি হলো, যাবে না তুমি? দীপা আমতা আমতা করতে থাকে। চারু বলে জানো আমার মনে হয় আমার মেয়ের সঙ্গে না তোমার একটা কোনো কানেকশন আছে। দীপা বলে হ্যাঁ ঠিকই বলেছো। চারু বলে দেখেছো, আমি তো এসএসকে বলেই দিয়েছিলাম আমার মেয়ে যা মুডি, মাঝে মধ্যেই মুড চেঞ্জ হয়। সেদিন তো কিছুতেই সামলাতে পারছিলাম না, তারপর হঠাৎ করে আশীর্বাদের মতো তোমার রেসিপিটা পেলাম, আর ওকে দিতেই ও পুরো খুশি হয়ে গেল। চারু বলে প্লিজ তুমি এসো। তখন দীপা বলে আমি তো এখানে চাকরি করি, তাই জন্য পারমিশন না নিয়ে আমি যেতে পারবো না। তখন চারু বলে আচ্ছা ঠিক আছে এসো, আমি কথা বলে নিচ্ছি। তখন দীপা বলে না, দীপা বলে আমি কথা বলে নেব। তখন চারু বলে প্রমিস? দীপা বলে ঠিক আছে। এরপরে দীপা তার ফোন নাম্বারটা চারুকে দিয়ে দেয় চারুর বলাতে। এরপরে দীপা চারুর সাথে বলা কথাগুলো চারু যা যা বললো সবটা মনে করতে থাকে। এদিকে দেখা যাচ্ছে চারু ফোন করে সবাইকে ইনভাইট করছে পার্টির জন্য। সোনা নেমে আসে, বলে চারু আন্টি আমি বেরোচ্ছি। বলে কোথায় যাচ্ছ? বলে আমি একটু বেরোচ্ছি। চারু বলে কোথায় যাচ্ছ? তখন সোনা বলে আমি একটু স্টেশনারি শপে যাচ্ছি। তখন চারু বলে তাই, বলো না আমি আনিয়ে দিচ্ছি বলো। সোনা বলে আমি বন্ধুদের সাথে যাচ্ছি। তখন চারু বলে বন্ধু? কোন বন্ধু? তখন অলি বলে এই তো ডিম্পি রিয়া ওদের সাথে যাচ্ছি। তখন চারু বলে ডিম্পি রিয়া ওদের সাথে তুমি স্টেশনারি শপে যাচ্ছ? কোনটাতে? সোনা বলে উফো চারু আন্টি তুমি না দিনের পর দিন বাবার মতো হয়ে যাচ্ছ। তখন সূর্য নেমে আসে, যে কেন? সোনা বলে দেখো না বাবা, আমি বলছি আমি বেরোবো। চারু আন্টি একটার পর একটা কোয়েশ্চেন করেই যাচ্ছে। এরপরে সূর্য জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কোথায় যাবে মা? তখন সোনা বলে দেখলে দেখলে, এরও প্রশ্ন শুরু হয়ে গেল। সোনা বলে বাই দ্য ওয়ে, মানে সূর্য বলে বাই দ্য ওয়ে তুমি কোথায় যাবে, চলো আমি তোমাকে ড্রপ করে দেবো। তখন সোনা বলে না। সোনা আমতা আমতা করছে, বলে না না আমি এখন বড় হয়ে গেছি, আমি একাই যেতে পারবো। কোথাও একটা যাওয়ার প্ল্যান সে করেছে, কিন্তু কাউকে বলছে না, বাড়িতে মিথ্যে কথা বলছে। সোনা বলে আমার প্রাইভেসি আছে তো নাকি একটা? তখন সূর্য বলে কি? সূর্য বলে এই বয়সে কিসের প্রাইভেসি শুনি? সোনা বলে হ্যাঁ হয়ে গেল, এখন তুমি বলবে যে ছোটবেলাতে তোমরা এরকম ছিলে, প্রাইভেসির কথা মুখেও আনতে পারতে না। সূর্য বলে আমার ছোটবেলার ব্যাপারে দেখছি অনেক কিছুই জানো তুমি। সূর্য আবারও কিছু বলতে গেলে বলে না থাক, ও বাড়ির কথা বলবো না, নাহলে তো আবারও রেগে যাবে তুমি। সোনা বলে আচ্ছা ঠিক আছে থাক, আমি যাচ্ছি না, কাউকে কিছু বলতে হবে না। তখন সূর্য বলে আরে মা এত রাগ করলে হয় নাকি, সব কথাতে তুমি রাগ করে করে চলে যাবে উপরে। সোনা বলে কারণ আমি খারাপ, খুব খারাপ তো আমি। তখন চারু বলে ও মা এটা কি বলছো অলি? অলি তখন বলে হ্যাঁ আমি তো খারাপ, আমি সব কিছু নষ্ট করে দিই। সূর্য বলে কে বলেছে মা তোমাকে, তুমি তো আমার ডার্লিং প্রিন্সেস, তুমি তো আমার সব কিছু মা, কে বলেছো তোমাকে যে তুমি আমার সব কিছু নষ্ট করে দাও? এরপরে সূর্য আর চারু মিলে সোনার মুড ঠিক করতে থাকে।
সোনার মুড ঠিকও হয়ে যায়। সূর্য বলে একটু বলে যাও তুমি কোথায় যাচ্ছ, তাহলে টেনশন হয় না। তখন সোনা বলে আমি একটু মলে যাচ্ছি বন্ধুদের সাথে মিট করতে। তখন চারু বলে এই যে তুমি বললে স্টেশনারি শপে যাচ্ছ। তখন সূর্য অবাক হয়ে যায়। তখন অলি আমতা আমতা করে বলতে থাকে আমি মলেও যাব, স্টেশনারি শপেও যাব, আরে কত কিছু বলবো বলো তো। চারু বলে ও সরি সরি, কাম ডাউন প্লিজ, যাও তুমি ঘুরে এসো যাও। সোনা চলে যায়। সূর্য তখন চারুকে বলে কি ব্যাপার বলো তো, ও তোমাকে একটা কথা বললো, আমাকে একটা কথা বললো, কোথায় যাচ্ছেটা কোথায়? চিন্তা করতে থাকে সূর্য। তারপর সূর্য বলে দাঁড়াও তো আমি একটু গিয়ে দেখি। যখন পেছন পেছন যাচ্ছে তখন চারু আটকে নেয়। চারু বলে ও বড় হচ্ছে, ওকে তুমি ফলো করবে নাকি? সূর্য বলে আমার মেয়েটাই আমার সব, কি যে করবো না ওকে নিয়ে। ঠিকমতো যদি কথা না বলে আমি বুঝবোই বা কি করে ওর ভেতরে কি চলছে। এরপরে পার্টিটা নিয়ে আলোচনা করতে থাকে চারু আর সূর্য। বলে যে তাহলে তো ডেলিভারি সব ব্যবস্থা করতে হবে। তখন চারু বলে না না, বাইরে কোনো ব্যবস্থা করতে হবে না, যা হবে বাড়িতেই। সূর্য তখন বলে কি বাড়িতে রান্না করতে হবে, আমি কিন্তু পারবো না। চারু বলে ওই যে আমার বান্ধবী আছে না বিগ বং-এ, এসজি, ওকে আমি বলে রেখেছি, ওই আসবে রান্না করতে। সূর্য বলে এসজি? চারু বলে হ্যাঁ, আরে যার সাথে আমার ব্যাগ এক্সচেঞ্জ হয়েছিল। তখন সূর্য বলে আচ্ছা, আমি ওর সাথে একটু মিট করতে চাই, এটা কি পসিবল হবে? চারু বলে আরে হবে হবে, তার আগে আমাকে একটু ফোন করতে হেল্প করো তো, কারণ 50% কাজ তো আমি করে রেখেছি, বাকিটা তো একটু আমাকে সাহায্য করো। এরপরে চারু সূর্যের সাথে কফি আনতে চলে যায়, সূর্যের জন্য কফি আনতে চলে যায়। এদিকে সূর্য সোনার কথা চিন্তা করে, মেয়েটা যে কোথায় গেল কে জানে। দেখা যাচ্ছে সোনা বং-এ যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, সেই রেস্টুরেন্টে যাবে সে। এদিকে দেখা যাচ্ছে বিক্রম খুব তাড়াহুড়ো করছে রান্না নিয়ে। তখন দীপা বলে এ কি আসতে করো। তখন বলে কি করি বলো তো, একজন না আসলে যা হয়, একজন সেফ তো আসেনি, এখন আমাকে করতে হচ্ছে সবটা। আমার তো দুটো হাত, বলো আমার তো হাজারটা হাত নয়। দীপা বলে আচ্ছা ঠিক আছে, তুমি অত ভেবো না, তুমি সবজিটা কাটো, আমি রান্না করে দিচ্ছি। বিক্রম বলে করে দেবে, তাহলে তো খুব ভালো হয়। এদিকে দেখা যাচ্ছে সাক্ষ্যদীপ সেখানে চলে আসে। দীপাকে রান্না করতে দেখে সে রেগে যায়, বলে আপনি এখানে কি করছেন? সাক্ষ্যদীপ বলে দেখো, তোমার সাজেশন মেনে আমি তোমাকে একদিন রান্না করতে দিয়েছিলাম, তার মানে এই নয় যে তোমাকে আমি কুক করার অনুমতি দিয়েছি এখানে। তো বলে আমি তো ওকে একটু সাহায্য করছিলাম স্যার। তখন সাক্ষ্যদীপ বলে ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম যে আপনি একজন বিখ্যাত ভ্লগার, আপনার তো প্রচুর সাবস্ক্রাইবার আছে, ওই জন্য আপনি ক্লিনিং ডার্টিং এসব পছন্দ করছেন না, তাই তো? দীপা বলে না না স্যার, আমি সব পরিষ্কার করে দিয়েছি। সাক্ষ্যদীপ বলে তাই, লেট মি চেক। পরে সাক্ষ্যদীপ সব চেক করে, দেখে যে সবটাই পরিষ্কার আছে। তখন বিক্রম বলে স্যার আসলে একজন সেফ আসেনি, তাই জন্য আর কি। তখন সাক্ষ্যদীপ নিজের জ্যাকেটটা খোলে আর বিক্রমকে ধরিয়ে দেয়, আর জামার হাতটা গোটায়, আর দীপাকে বলে ওটা দিন, মানে খন্তিটা দিতে বলে। দীপা বলে স্যার আপনি রান্না করবেন? তখন সাক্ষ্যদীপ বলে আমি আপনার মতো ফুড ব্লগার নই, আর লাখ লাখ সাবস্ক্রাইবারও আমার নেই, আমি রান্না করতে ভালোবাসি তাই আমি করব, আর আমি রান্না করতে পারি, সুতরাং আপনি আপনার কাজটা করতে যান। এরপর সাক্ষ্যদীপ খন্তিটা নিয়ে নেয়, বলে যান, আপনাকে যেটার জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে আপনি সেটা করুন, যান। দীপা বলে স্যার আমি তো করে নিচ্ছি। তখন সাক্ষ্যদীপ বলে আমি তো বললাম আমি করে নেব, আপনি যান। এরপরে বিক্রম হেল্প করতে গেলে সাক্ষ্যদীপ সেটাও বারণ করে, নিজে নিজেই সবটা করতে থাকে। এরপরে দীপার চারুর কথাটা মনে পড়ে যায় যে সে তাকে রান্না করতে বলেছে গিয়ে। তখন সে সাক্ষ্যদীপকে বলে যে একটা কথা বলতে চাই স্যার আমি। তখন সাক্ষ্যদীপ বলে রান্নার জন্য কোনো পেমেন্ট পাবে না। তখন দীপা বলে না না স্যার, আমি ওটা বলতে চাইনি, আপনাকে অন্য একটা কথা বলার ছিল স্যার, কাজের সময় আমি অন্য কথা বলি না, আপনাকে যেটা করতে বলা হয়েছে আপনি সেটা করুন গিয়ে, যান। এরপরে মিস নন্দা যখনই বিক্রম বলে ডেকে ওঠে, তখনই সাক্ষ্যদীপ ঘুরতে গিয়ে সমস্ত লঙ্কার গুঁড়োগুলো, এক বাটি লঙ্কার গুঁড়ো রান্নাতে পড়ে যায়। সবাই মিলে কাঁচতে থাকে তখন। এরপরে সাক্ষ্যদীপ বলে নিয়ে যাও এটাকে নিয়ে যাও, খাওয়া যাবে না এটাকে। এরপরে দীপা বলে না না স্যার আপনি রাখুন, ওটা রাখুন। সাক্ষ্যদীপ বলে আরে এটা আপনি কি করছেন? তখন দীপা একটা শরবতের মতো জিনিস ওইখানে ঢেলে দেয় ওই তরকারিটার মধ্যে। সাক্ষ্যদীপ বলে কি করলেন আপনি, এটাতে অরেঞ্জ জুস দিয়ে দিলেন, আপনার কি মনে হয় এটা আমি গেস্টদের খাওয়াবো? দীপা বলে স্যার লেবু রস দিলে ঝাল কেটে যায় স্যার। সাক্ষ্যদীপ বলে এক তো আমাকে না বলে আপনি কিচেনে এসেছেন, তারপরে এই রান্নার মধ্যে আপনি অরেঞ্জ জুস দিয়ে দিলেন। দীপা বলে লেবুর মতো কিছু দিলে আর ঝাল থাকে না স্যার, দেখুন না ঝাঁজ নেই, আর কেউ কাশছেও না। সাক্ষ্যদীপ বলে আপনি যদি গেস্টদের এটা খাইয়ে সার্ভ করতে চান, মানে সার্ভ করে খাওয়াতে চান, তাহলে আগে আপনাকে নিজেকে খেয়ে এটা প্রমাণ করতে হবে যে এটা গেস্টদের খাওয়ার যোগ্য কিনা। সাক্ষ্যদীপ বলে কি হলো, খান, খেয়ে প্রমাণ করুন। দীপা তখন তরকারিটা খায়। আর পেছনে দেখা যাচ্ছে একজন বয়স্ক ভদ্রমহিলা সেখানে আসে, এসে বলে এতে অবিশ্বাস করার কি আছে। সাক্ষ্যদীপকে বলে কোনো কিছু না জানলে অবিশ্বাস করার কি আছে। সাক্ষ্যদীপ খন্তিটা লুকিয়ে ফেলে, বলে কি লুকোচ্ছ? সাক্ষ্যদীপ বলে না না লুকোনোর কি আছে, এই তো। বলে ঠিক করে কথা বল না। বলে না না তুমি এলে কেন এখানে? বলে আমার কি কোথাও শান্তি আছে? বলে না না তুমি কেন আসতে গেলে এই অবস্থায়, তুমি বাড়ি যাও। সম্ভবত তিনি আর কেউ নন, তিনি সাক্ষ্যদীপের মা। সাক্ষ্যদীপ মাকে দেখে আমতা আমতা করতে থাকে। বিক্রম বলে মাসিমা মিষ্টি খাবেন? উনি বলেন তোমাদের এখানে আবার মিষ্টি পাওয়া যায় নাকি, তোমাদের এখানে মুম্বাইতে তো সব মিঠাই, আমার মতো একজন মিষ্টি প্রিয়কে তুমি কিনা মিঠাই খাওয়াতে চাইছো? বিক্রম বলে আসলে সকালে আমি মিষ্টি বানাচ্ছিলাম, তো কিছু একটা প্রবলেম হয়ে যাওয়ায় তখন ওই দিদি নতুন এসেছে, উনি তখন ছানাগুলোকে গোল করে পাকিয়ে সুন্দর করে রসগোল্লা বানিয়ে দিয়েছেন। ওই ভদ্রমহিলা তখন বলে তাই নাকি, ভালো তো। বলে সাক্ষ্যদীপের সাথে আমার একটু কথা আছে, দাঁড়াও।
তখন উনি বলেন যে তুই তো রান্নাটা এরকম করলি, তারপরে ওকে জোর করে খাওয়ালি, তাহলে তুই এবার টেস্ট কর। সাক্ষ্যদীপ বলে যে ঝাল আছে। বলে খা না, রসগোল্লা আছে তো তুই খা। তারপর জোরে করে ধমক দেয়, বলে খা। এরপরে সাক্ষ্যদীপ ওই ভদ্রমহিলা জোর করাতে খায়। খেয়ে বলে ঝাল লাগলো না। বলে লাগলো না তো, আমাদের মা ঠাকুমারা এইভাবেই রান্না করতেন। রান্না মানে রান্না নয়, এটা একটা শিল্প, বুঝলি তো, এটা তোদের বোধগম্যের বাইরে। এরপর সেই ভদ্রমহিলা দীপাকে বলে, শুনলাম তুমি নাকি রসগোল্লা বানিয়েছো, দাও তো দেখি, একটু চেখে দেখি। দীপা বলে হ্যাঁ, একটু গরম আছে আর কি। বলে সত্যি বলছো, গরম রসগোল্লা? জানো তো আমাদের পাড়াতে না একটা মিষ্টির কারখানা ছিল, সব ভাই বোনেরা মিলে যেতাম, সে যে কি আনন্দের দিন। এরপরে মাকে গল্প করতে দেখে সাক্ষ্যদীপ বলে, মা চলো বাইরে চলো, এখানে খুব গরম। বলে না না, আমি এখানে ভালো আছি। বলে মাকে যতবারই বাইরে টানতে যায় সাক্ষ্যদীপ, ততবারই তার মা ভেতরে আসে। বলে একটা চেয়ার দাও তো বসি, আমি এখানে খুব ভালো আছি। আর দীপা চলে যায় মিষ্টি আনতে। এরপরে একজন স্টাফ চেয়ার নিয়ে চলে আসে। তখন সাক্ষ্যদীপ বলে, এই আমি কি চেয়ার আনতে বলেছি, যাও নিয়ে যাও। তখন সাক্ষ্যদীপের মা বলে, এই রাখো এখানে। এরপরে মিষ্টি খেতে দেয় দীপা ওই ভদ্রমহিলাকে। বিক্রম বলে, ইনি হচ্ছেন স্যারের মা, বুঝলে তো, স্যার একদম জমের মতো ভয় পায় এনাকে। ইনি মাঝে মধ্যে এখানে আসে না, যখনই আসেন তখন সাক্ষ্যদীপের স্যার একদম ফিস হয়ে যায়। আসলে কি বলতো, বাচ্চারা না মায়েদের কাছে চিরকাল শিশুই থাকে, তাই আর কি। এরপর রসগোল্লা খেয়ে তো সাক্ষ্যদীপের মায়ের সেই ভালো লাগে, বলে কি দারুণ হয়েছে। এরপর সাক্ষ্যদীপ তাকিয়ে থাকে দীপার দিকে, বলে কি হয়েছে, আমার সাথেও বাড়িতে পেরে উঠিস না, আর আসল চিফ মিনিস্টারের সাথেও পেরে উঠিস না, আর ওকে নরম পেয়ে ওকে যা পারছিস তাই বলছিস। মাসিমা তখন বলেন যে আমার কাছে তো ঠান্ডা, আরেকজনের কাছে আরও ঠান্ডা। বলে আরেকজন? তখন মাসিমা বলে হ্যাঁ আছে একজন, আমার থেকে বয়সে 5-6 গুণ ছোট, কিন্তু মেজাজে আমার চতুর্গুণ। মনে মনে ভাবে তাহলে কি সাক্ষ্য স্যারের কোনো মেয়ে আছে, আর মনে মনে রূপার কথা ভাবতে থাকে, মনে মনে রূপার কথাই ভেবে যাচ্ছে দীপা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব, দেখা হচ্ছে আগামীকালকে, ততক্ষণ ভালো থেকো, টাটা।